পিহু, আম্মু কল করেছে। আসছি। হ্যাঁ আম্মু বলো, পিহু ওয়াশরুমে আসছে। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তোদের ছাড়া বাড়িটা অন্ধকার হয়ে আছে মা। ছুটি কবে হবে? দেরি আছে আম্মু। ও আম্মু, পিহু এসেছে, এই না আম্মু। পিহু উচ্ছ্বসিত হয়ে ফোনটা হাতে নিল। হ্যাঁ আম্মু বলো, কেমন আছো? আব্বু কোথায়? ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে। তোদের ছুটি দেবে কবে? কেন যে এত দূরে পড়তে গেলি? মন খারাপ করছো কেন আম্মু? তোমার বড় মেয়ে আছে না, ও যখন বিসিএস ক্যাডার হয়ে বের হবে তখন তোমাদেরই গর্ব হবে। আর তুই? দূর, এসব পড়াশোনা আমার জন্য না। আমি তো এসেছি তোমার বড় মেয়েকে পাহারা দিতে। প্রিয়তা পিহুর পিঠে চাপড় দিয়ে বলে, কিসব বাজে বকছিস? আর তুই কি কম ভালো স্টুডেন্ট নাকি? চুপ কর। আচ্ছা হয়েছে, দুজনে আর ঝগড়া করতে হবে না। শোন না, ছুটি হলেই কিন্তু বাড়ি চলে আসবি। কতদিন হলো তোদের দেখি না। আচ্ছা আম্মু, এখন রাখছি। সাবধানে থাকিস। পিহু কল কেটে দিতেই প্রিয়তাকে তাড়া দেয়। তনিমা কোথায়? ভুলে গেলে আজ ঘুরতে যাওয়ার কথা ছিল। তনিমা টিউশনি থেকে বের হলো বলে। আমি এসে গেছি। তনিমা ক্লান্ত শরীরে রুমে ঢুকলো। প্রিয়তা ওকে পানির গ্লাস এগিয়ে দেয়। চল, ফটাফট তৈরি হয়ে নে, এরপর সন্ধ্যা লাগলে ফিরতে দেরি হয়ে যাবে। কোথায় যাওয়ার প্ল্যান করছিস? বিয়ে বাড়ি। কি? প্রিয়তা তনিমা দুজনেই চমকে ওঠে। কার বিয়ে? আগে তো বলিসনি। জানতে পারলাম দুপুরে। জানবো কখন জানাবো? কোথা থেকে জানতে পারলি? ফেসবুক। পাশে একটা বিয়ে হচ্ছে। যা খাবারের আইটেম আছে না, উফ, আমার তো এখনই জিহ্বায় পানি চলে আসলো। এই খালাদের হাতের রান্না খেয়ে জিহ্বার স্বাদ বদলে গেছে। মনটা এখন বিয়ে বাড়ির খাবার খেতে চাইছে। কার্ড আছে তোর কাছে? আছে, তোরা চল। কার্ড কোথায় পেলি? তোর কোনো পরিচিতর বিয়ে? ওই রকমই, এখন চল তো। পিহু দুজনকে তারা দিয়ে বলে, একদম বিয়ে বাড়ির সাজ দিবি, যেন লোকে গেট আপ দেখে বুঝে যায় আমরা বিয়ে বাড়ির লোক। প্রিয়তা কিছুটা সন্দেহ প্রকাশ করে বলে, তা কেন? আমাদের কাছে তো কার্ড আছে, তাই না? আমি এই গরমে এত ভারী সাজ দিতে পারবো না। পায়ে ধরি বোন আমার, আজকের জন্য একটু সেজে নে। বিশ্বাস কর, তোর বিয়ে তো তোকে সাজার জন্য জোর করব না। আর কিছু না হোক, একটু লিপস্টিক আর হালকা ব্লাশ তো দিতেই পারিস। এই তনিমা, জানা যাচ্ছি। এমন করছিস যেন তোর নিজেরই বিয়ে, নয়তো বিয়ে বাড়িতে তোর জামাই আছে। শুধু জামাই কেন, 14 গোষ্ঠী আছে। এখন যা তো। পিহু বেশ জাঁকজমকপূর্ণ সেজেছে। নীল রঙা গাউন, হাত ভর্তি স্টোনের চুড়ি, গলায় স্টোনের লকেট, ঝুমকো, কানের দুল, চুলগুলো একপাশে খোলা ছেড়ে দেয়া, বাম কাঁধে ওড়না ঝুলিয়ে রাখা। একটু পর তনিমা এলো। লাল রঙের সারারা পড়েছে ও, যেটা জন্মদিন চলে পিহুর মা গিফট করেছিল। মুখে ভারী সাজ, হাতে ব্রেসলেট, গলায় ওড়না ঝুলানো। ওকে দেখতে বেশ সুন্দর লাগছে। প্রিয় আপু কোথায়? আসছে বলল। এই মেয়েটাকে নিয়ে আর পারি না। বোন, আজ তোর বিয়ে না, জলদি বের হ, এরপর তো বিয়ে বাড়ির খাবারই পাবো না। প্রিয়তা ব্রেসলেট পরতে পরতে বের হলো। পিহুকে দেখে ব্যস্ত গলে বলে, এটা পরিয়ে দে তো। পিহু মুগ্ধ হয়ে দেখল বোনকে। কালো খয়েরিয়ার রঙের গাউন, সাথে সোনালি সুতোর কাজ করা, সোনালি রঙের হিজাব, একপাশে ওড়না ঝুলানো। ঠিক আছে, মাশাআল্লাহ লাগছে তোকে। থ্যাংক ইউ, তোদেরকে অনেক সুন্দর লাগছে। নে এবার চল। তিনজনে বাইরে এসে রিক্সা নিল। পিহুর বলা ঠিকানার নাম বলে একসাথে রিক্সায় চড়ে বসে। গোধূলি বেলা, আবহাওয়া বেশ সুন্দর আর মিষ্টি হাওয়া বইছে। ওরা টুকটাক গল্প করতে করতে গন্তব্যের দিকে এগিয়ে চলল। এই পিহু, আমরা এটা কোথায় এলাম বলতো? তোর বন্ধু কি এতই বড় লোক? এর আগে বলিসনি তো। এত বড় কমিউনিটি সেন্টার বুক করেছে, তার কি সাজসজ্জা? পিহু একটু ভাব নিয়ে বলে, এই পিহুর সব বন্ধুই বড়লোক। ফকির মিসকিন তো তোরা দুটো। নেহাত নিজের বোন আর বেস্ট ফ্রেন্ড হওয়ায় তোদের সাথে নিয়ে চলতে হয়। এখন মেলা না বকে ভেতরে চল। প্রিয়তা তনিমা সামনের গেট দিয়ে ঢুকতে লাগলে পিহু ওদের আটকায়। কি হলো? চল ভিতরে, আমরা ওই দিক দিয়ে যাব। প্রিয়তা সন্ধিহান চোখে তাকে বলে, সদর দরজা রেখে চিপা চাপা দিয়ে কেন যাব? আর এদিক দিয়ে গেলে ফুল দিয়ে ওয়েলকাম করছে। তোর কাছে কার্ড আছে তো? পিহু ফিসেল হেসে বলে, অবশ্যই। তোর কি আমাকে দেখে মনে হয় আমি বিনা কার্ডে এসেছি? হ্যাঁ মনে হয়। ভুলে গেলি গতবার কি করেছিলি?
পিহু ভাবার চেষ্টা করলো। তনিমা টিপ্পনি কেটে বলে, তোকে আর ভাবতে হবে না বোন, আমি মনে করে দিচ্ছি গতবার তুই তোর বান্ধবীর বিয়ে বলে আমাদের একটা বাড়িতে নিয়ে গিয়েছিলি, অতবার সেখানে গিয়ে জানতে পারি আমরা সুন্নতে খতনা বাড়িতে চলে এসেছি। সাথে করে উপহারও নিয়ে গিয়েছিলাম, যখন উপহার দিলাম ফুলের বুকে দেখে লোকগুলো কেমন গোল গোল চোখে আমাদের দিকে চেয়েছিল। পরে যখন জানতে পারলাম আমরা একটা বাচ্চার সুন্নতে খাতনা এসেছি, ইস কি লজ্জা কি লজ্জা। প্রিয়তা চট করে বলে, ওইটা বাদ দিচ্ছিস না কেন? কোনটা? পিহু ভাবুক হয়ে জিজ্ঞেস করলো। প্রিয়তা কাঠখট্টা গলায় বলে, মরা বাড়িতে বিনা নিয়ন্ত্রণে খেতে যাওয়ার বিষয়টা ধরা পড়ে তুই যখন বলেছিলি তোর দাদি মারা গেছে, অথচ কোনো মহিলা নয় একটা বৃদ্ধ মানুষ মারা গিয়েছিল, শেষমেশ জেন্ডার চেঞ্জ করে দিলি মৃত মানুষটার। আর আব্বু যদি জানতে পারে তুই রোজ রোজ ওনার আম্মুকে মেরে ফেলিস তখন তোর খবর আছে। তাতে কি, বুড়িতে এমনিতেই কবরের টিকিট কেটেছে, বেঁচে থাকতে তো আম্মুকে কম জ্বালায়নি। মরার পর না হয় ওর নাম ভাঙে একটু পেট পুজো করে নিলাম। তুই সুবিধার না, তাই তো? দেখ প্রিয়পু, তোর ক্ষুধা না লাগলে বসে থাক, আমার অনেক ক্ষুধা লেগেছে। এদিকে সন্ধ্যা নেমেছে, 8টার আগে ফিরতে হবে। তনিমাও তাড়া দিল, চল এসেছি যখন তখন বিয়েটা খেয়েই যাই। কিন্তু এবার তো কোনো গিফটই আনা হলো না। পিহুর দিকে তাকালে পিহু দাঁত বের করে হাসে, ব্যাগ ঘেটে র্যাপিং পেপার বের করে মেলে ধরে। ট্যাংটা না, গিফট পেপার দিয়ে কী করবি? গিফট কোথায়? পিহু পাশ থেকে একটা ইট কুড়িয়ে নিল। তনিমার উদ্দেশ্যে বলে, কষ্টে পাচ্ছে না, জলদি দে। হোয়াট আর ইউ ডুইং পিহু? কি করছিস এসব? তুই চুপ কর। এই তনিমা দে তো। তোর টাকার বিয়ে খেতে এসে 10 টাকা, 2 টাকার বিয়ে খেতে এসে 10 টাকার গিফট কিনতে পারবো না। আর গিফট তো ওরা এখনই খুলে দেখবে না। গিফট যত ভারী, খাবার প্লেটও ততটাই ভারী হবে, জলদি দে। তনিমা তাই করলো। পিহু খুব সুন্দর করে ইটটাকে র্যাপিং করে পিহুর হাতে তুলে দেয়। আমি কেন বোন, তুই নে না, শুধু খেলে হবে, একটু কষ্ট কর। তনিমা গাল ফুলালো। প্রিয়তার এসব বিরক্ত লাগছে, মন বলছে পিহুর জন্য আবার কোনো বড়সড় ঝামেলা হতে চলেছে। ছোট গেটটা দিয়ে ঢুকতে দারোয়ান পথ আটকালো। আপনার কারা? গেস্ট তো ওই দিক দিয়ে ঢুকছে, ওই দিকে যান। হে মামা, ইউ নো ইংলিশ? হেই, গেট দিয়ে আমরা ঢুকেগা, এটা আমাদের জন্যই স্পেশালি তৈরি করা হইয়াছে। ইউ নো, এখন পট ছাড়ো, নয়তো এখনই ঠোমার মালিককে ডাকবো। আমাদের দেখছো তো, ইউ আর ফ্রম ঝাঁকানাকা বাংলাদেশ। দারোয়ান পিহুর কথার আগামাথা কিছুই বুঝলো না। এদিকে পিহুর কথা শুনে তনিমা প্রিয়তার মাথায় হাত। এই মেয়ে কি পাগল হয়ে গেল নাকি মাথাটা খারাপ হয়ে গেল? পিহু তনিমার হাতে থাকা গিফটটা ইশারা দারোয়ানকে দিতে বলে। দারোয়ান গিফট হাতে নিতেই ভারে পড়ে যেতে লাগলো। পিহু আবার বলে, দেখলা তো আমরা কত রেস, জানো এটাতে কি আছে? হুলুলুলু দ্বীপের ডায়মন্ড, জীবনে দেখেছো কখনো? দারোয়ান ভাবলো নিশ্চয়ই এরা অনেক বড় লোক, পোশাক পরিস্থিতি যথেষ্ট দামি, আর কেউ এত ওজনদার গিফট নিয়ে আসেনি। তাহলে এরা যা বলছে নিশ্চয়ই সত্যি বলছে। দারোয়ান শুনেছে বিদেশি মেম সাহেবরা অনেক বোকা হয়, একটু চাটুকারিতা করলে হাজার হাজার টাকা দিয়ে দেয়। সুযোগের সদ্ব্যবহার করতে দারোয়ান পিহুর অতিভক্তি করতে লাগলো। ও ম্যাডাম আপনি? স্যার আপনাদের কথাই বলেছিল, আসুন ভেতরে আসুন, আমি তো আপনাদের রিসিভ করতে এখানে দাঁড়িয়ে আছি। পিহু মনে মনে শয়তানে হাসি দিল। পৃথিবীর সব মানুষই লোভী, এর মনে টাকা লোভী মানুষের সংখ্যায় বোধহয় একটু বেশি। ও তনুয়ের ব্যাগ হাতরে একটা নোট বের করলো, দারোয়ানের হাতে দিয়ে। দারোয়ান মুখ পানসে করে বলে, এটা কি? ইহা ডলার আছে, কম্বক, ব্যাংকে নিয়ে গেলে বাংলাদেশি টাকার লক্ষ টাকা পাবে, চাওয়াইশ করো। দারুণ খুশিতে আত্মহারা হয়ে গেল। অদমকে মনে রাখবেন ম্যাডাম। ওরা ভেতরে ঢুকতে তনিমা ভ্যা করে কেঁদে উঠল। তোর আবার কি হলো? ওইটা আমার স্টুডেন্টের আম্মু আমাকে দিয়েছিল, ওনার ভাই বিদেশ থেকে আসায় ডলারটা গিফট হিসেবে পেয়েছিল, আমার কাছে যত্নে রেখেছিলাম, তুই ওটাকেও ছাড়লি না। এখন তো আমার তোর ওপরে সন্দেহ হচ্ছে। চুপ কর। ওই একটা ডলারের দাম কতই হবে? 100 টাকা, এর চেয়ে বেশি টাকার খাবার পাবি এখানে। পিহু সত্যি করে বলতো কাহিনী কি? তুই আবার মিথ্যে বলেছিস তাই তো? তোর মনে হয় আমি মিথ্যে বলতে পারি? বড় ইনোসেন্ট ফেস করে জিজ্ঞেস করলো পিহু। তনিমা নাক টেনে বলে, ওটাকে বিশ্বাস করিস না প্রিয়, হতে পারে তোরা একসাথে মায়ের পেটে ছিলি, কিন্তু সব কুবুদ্ধি পিহু একাই নিয়ে নিয়েছে, ফাজিল একটা। আমি এখনই চলে যাব। প্রিয়তা চলে যেতে উদ্যত হলে পিহু আটকায় ওকে। আপু শোন না, যাস না প্লিজ,
সত্যি বলছি, এটা আমার বন্ধুর বাড়ি, বিশ্বাস করো আমাকে। তাহলে কার্ড নিয়ে সামনে দরজা দিয়ে না আসে ওই দিক দিয়ে দারোয়ানকে মিথ্যে বলে কেন এলি উত্তর দে। আর বলিস না, আমি তো ওর সাথে বাজি ধরেছি, ওকে না জানিয়ে ওর বিয়ে খেতে চলে যাব। হোয়াট? হ্যাঁ তো তুই কি চাস আমি ওর কাছে বাজি হেরে যাইস? চাস না প্লিজ, তোর এসব ছেলে মানুষই আমার একদম পছন্দ না পিহু। লাস্ট টাইম প্লিজ, প্রিয়তা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে। এটাই শেষবার, মনে থাকে যেন। পিহু খুশি হয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরে। লাভ ইউ আপু, আর ঢং করতে হবে না, চল জলদি। ওরা সবাই মিলে পুরো কমিউনিটি সেন্টার ঘুরে ঘুরে দেখল। তনিমা প্রিয়তা সাজানো দেখছে আর পিহুর নজর খুঁজে চলছে খাবার কোথায় রাখা আছে ওইটা। ক্যাটারিংয়ের কাছে আসতেই একজন চিল্লি ওঠে, বর এসেছে, বর এসেছে। পিহুর খুশি দেখে কে, এখন সবাই বর দেখতে ব্যস্ত হয়ে পড়বে আর এই সুযোগে পিহু আচ্ছা মতো খেয়ে পগার পার হবে। ও গুনগুন করে গেয়ে ওঠে, জামাই আইছে ভাইরে, জলদি জলদি খাই রে, করলে সময় নষ্ট, খাবার হবে নষ্ট। তাই তো আমি খাবার খেতে আগে আগে যাই রে। পিহু যাস না, বর রেখে খাবার কাছে গেলে লোকে কি বলবে? অত দেখার বিষয় আমার না, আমি খেতে এসেছি, খেয়ে চলে যাব ব্যাস। পিহু কারো কথা শুনল না, তনিমাদের পেছনে ফেলে ক্যাটারিংয়ের দিকে এগিয়ে গেল। প্লেট হাতে নিয়ে ইচ্ছে মতো খাবার তুলে টেবিলটার দিকে আসে। খাবার রাখতেই পানির বোতলটা নিচে পড়ে গেল। পিহু পানির বোতল তুলতে নিচু হয়, বোতলটা গড়িয়ে টেবিলের নিচে চলে গেছে দেখে দুটো গালি দিল। অতঃপর নিচু হয়ে টেবিলের ভেতরে ঢুকে বোতলটা হাতে পেয়ে উঠতেই চোখের সামনে কাউকে দেখে ভয়ে চিৎকার করে ওঠে। আগন্তুক নিজেও ভয় পেয়ে গেছে ও তাড়াহুড়ো করে পিহুর মুখ চেপে ধরে। পিহু গঙ্গাস্তার চোখ রাঙিয়ে রাগ দেখাচ্ছে। আজ তিরিক্ষি মেজাজে বলে, তুমি এখানেও আমার পিছু নিয়েছ নাকি? পিহু কয়েকবার আজকে ইশারায় মুখ থেকে হাত সরাতে বলল। আজ বুঝতে না পারলে পিহুর হাতে কামড় বসিয়ে দেয়। এবার আজ চিৎকার করে উঠল। পিহু সারা পেয়ে দাঁত কিরমির করে বলে, বেয়াদব, অসভ্য লোক একটা, আমাকে মেরে ফেলার ফোন দিছিল কি? ইউ স্টুপিড গার্ল, আর ইউ ম্যাড? এই ইংরেজি ছাও, পটর পটর কম। হ্যাঁ, এই কী ব্যাপার বলো তো? তুমি এখানে টেবিলের নিচে কী করছো? নিশ্চয়ই চুরি করতে এসেছ। এই, আমার আগেই মনে হয়েছিল তুই শাওরির পুত, আস্তে একটা চোর। গাড়ি চালানো দেখে আমার সন্দেহ হয়েছিল। এই সত্যি করে বল, গাড়িটাও চুরির মাল ছিল তাই না? পিহু আকস্মিক আজের শার্টের কলার চেপে ধরলে আজ ঝুঁকে পিহুর দিকে আসতেই দুজনের কপাল কপালে ঠেকে ছিটকে পড়ে যায়। পিহু বেচারি টাল সামলাতে পারেনি। শুধু কি তাই, পিহুর নিচে পড়ার সাথে সাথে আজও ওর ঠিক উপরে পড়ে গিয়ে ঠোঁট গিয়ে ঠেকল পিহুর কপালে। এক মুহূর্তের জন্য সবকিছু থেমে গেল। আজ জমে বরফ হয়ে গেছে। পিহুর মুখের কোনো কথা নেই, হাতের মুঠোয় এখনো আজের শার্টের কলার বন্দি। যেন দেখে মনে হবে কপত কপতির প্রেমলীলা চলছে এখানে। এটাও ঠিক ছিল, মহাবিপদ ঘটল তখন যখন একটা বল গড়িয়ে এসে পিহুর কাঁধের কাছে ঠেকল। বলে পিছে পিছে একটা বাচ্চা ছেলে দৌড়ে এসে টেবিলের নিচে ঢোকে। সহজাত গলায় বলে, আন্টি বল দাও। দুজনেরই হুঁশ নেই। ছেলেটা কয়েকবার বল চাওয়ার পর বিরক্ত হয়ে চিৎকার করে ওঠে, মা দেখো, এই আঙ্কেল আন্টি ঘুমিয়ে আছে, আমার বল দিচ্ছে না। এতক্ষণে দুজনের সংবিত শক্তি ফিরল। বাচ্চাটার মায়ের দিকে আসছে বোধ হয়। আজ পিহুকে জড়িয়ে ধরে গোল হয়ে ঘুরে বাইরে বেরিয়ে গেল। ভাগ্যিস পাশে আরেকটা টেবিল ছিল, এই যাত্রায় রক্ষা পেল। কোথায়? কেউ তো নেই। নামাজ ছিল একটা আন্টি আর একটা আঙ্কেল। কোথায় ছিল? টেবিলের নিচে শুয়েছিল। ওনাদের বাড়িতে কি বিছানা নেই? টেবিলের নিচে কেন শুয়েছিল? ছেলেটার মা আশেপাশে খুঁজে কাউকে না পেয়ে ছেলেকে বকা দিতে দিতে সঙ্গে নিয়ে গেল। ওরা যেতে আজ হাফ ছাড়ল। তখন অনুভব করলো ও একসঙ্গে দুটো হৃদয় স্পন্দন শুনতে পাচ্ছে। বুকের ঠিক ওপরে গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে। আজ চোখ নিচু করে তাকায়, পিহুর মাথাটা ওর বুকের ওপরে রয়েছে। আজ ওকে নিয়ে পালানোর সময় পিহুর মাথাটা বুকে চেপে ধরেছিল। বিষয়টা বুঝতে পেরে আজ পিহুকে ছেড়ে সিটকে দূরে সরে গেল। পিহুর রাগ উঠল এবার। আঙুল উঁচু করে বলে, অসভ্য লোক একটা, আমার এত সুন্দর ড্রেসটা নষ্ট করে দিল। আচ্ছা, না শুক্রিয়া করা মেয়ে তো তুমি। আজ ওই মহিলাটা আমাদের এভাবে দেখলে কিসব ভাবতো বলো তো? আমি বরং তোমাকে বাঁচিয়ে দিলাম। কি আর ভাবতো? চিল্লাচিল্লি করে ধরে বিয়ে দিয়ে দিত। এর বেশি কিছু তো করতে পারতো না। হোয়াট? এটাকে তোমার এত ইজি বলে মনে হচ্ছে? আমি তোমাকে জীবনে বিয়ে করবো না। হ্যাঁ, আমি যেন তোমাকে বিয়ে করতে মরে যাচ্ছি। চেহারা দেখেছো আয়নায়, প্যাঁচার মতো মুখ। যাও যাও।
পিহু চলে যেতে লাগলে আজ চিল্লিয়ে বলে, কথাটা মনে থাকে যেন, এ জীবনেও আমার বাপের সামনে আসবে না, নয়তো আমাদের বিয়ে পাকা। তোমাকে বিয়ে করার থেকে ভালো আমি কচু গাছের সাথে গলায় দড়ি দেব। আর যাও যাও, আমিও এক গ্লাস পানিতে ডুবে মরতে রাজি, তবুও তোমাকে বিয়ে করতে রাজি নই। পিহু হাত দিয়ে কপাল মুছতে মুছতে প্রিয়তাদের খুঁজতে লাগলো। প্রিয়তা গিফট হাতে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আসলে পিহু কোথায় গেল সেটা খুঁজে বের করছে আর কি। উফ, এ মেয়েটা কোথায় গেল বলতো, একে নিয়ে আর পারি না, একবার ধরা পড়লে মান সম্মান আর থাকবে না। এই মেয়ে দাঁড়াও। একটা মহিলার গলা পেয়ে ওরা দুজনে থেমে গেল। তনিমা ভয় কাঁপছে, প্রিয়তার উদ্দেশ্যে ফিসফিস করে বলে, নির্ঘাত ধরা পড়ে গেছি রে প্রিয়, একটু চুপ করবি তুই। মহিলাটি ওদের সামনে উপস্থিত হলে প্রিয়তা হাসার চেষ্টা করে বলে, কিছু বলবেন আন্টি? তাসমিন মুখ বেজার করে বলে, ওই দিন তো বড় মেজাজ দেখাচ্ছিলে, আজ এত নরম গলায় আন্টি বলছো। এই কারা তোমরা, কোন পক্ষ? তনিমা ফট করে বলে ওঠে, কনে পক্ষ? ফাজলাম করো, আমি নিজেই তো কনে পক্ষ। রোজাদের প্রায় সব আত্মীয়দের আমি চিনি, তোমরা কারা? নাম বলে, এই রোজা। হেরে বেকায়দায় পড়ে গেলাম। ওরে প্রিয় পালা বোন। তনিমা দাঁত বের করে হেসে তাসমিনের হাতে গিফট পেপারে মোড়ানো ইটটা তুলে দিয়ে বলে, আসছি আন্টি, গিফটটা নতুন বউকে দিয়ে দেবেন। প্রিয় চল। প্রিয়তা যেতে চাইছিল না, কিন্তু এখানে থাকলেও বিপদ, উপায়ন্তর না পেয়ে তনিমার সাথে পালিয়ে আসতে হলো। ওই মুহূর্তে রোজার মা এসে হাজির হয়। কি হয়েছে তাসমিন, ডাকছিস কেন? আর একটা মেয়ে বলতে বলতে হাত ফসকে ইটটা পড়ে গিয়ে পেপার ছিঁড়ে বেরিয়ে এলো। রোজার মায়ের সাথে আরও কিছু বান্ধবী ছিল। সবাই পড়ে যাওয়া গিফট পেপারে মোড়ানো ইটটা দেখে তাসমিনের দিকে তাকা, অতঃপর রোজার মাকে উদ্দেশ্য করে বলে, এই নাকি তুই বলেছিলি তাসমিন তোর খুব ভালো বান্ধবী, তোর মেয়েকে সোনায় মুড়িয়ে দেবে, এই তার নমুনা স্থি তাসমিন। শেষে তুমি উপহার হিসেবে ইটের টুকরো নিয়ে আসলে। তোমার এতই অভাব থাকলে আমাদের বলতে পারতে, তোমার হয়ে আমরা রোজাকে গিফটে দিয়ে দিতাম। তাসমিন দাঁত কটমট করে কিছু বলতে চায়, তখনই আরেকজন কুটুক্তি করে বলে, আরে সারা তো, উনি জানো না তো, ও তোর ওর বোনের বাড়িতে থাকে, একটা আশ্রিতা, বোনের সংসারে আগাছার মতো পড়ে আছে, নিজের তো সংসার নেই, বোনের সংসারে নাক গলায় সারাদিন। শাট আপ। আচমকা আজের কণ্ঠে মহিলাগুলো কেঁপে উঠল। আজকে দেখে তাসমিন কেঁদে ফেলে। আজ তাসমিনকে এক হাতে আগলে নেয়, মহিলাদের উদ্দেশ্যে বলে, আর একটাও বাজে কথা নয়। আপনাদের রাইট কে দিয়েছে আমার খালামণিকে কথা শোনানোর? কে বলেছে খালামণি আমাদের সংসারে আগাছা? খালামণি আমাদের সংসারের একজন সদস্য, যাকে ছাড়া আমাদের পরিবার অসম্পূর্ণ। তাই কাউকে কিছু বলার আগে ভেবে চিনতে বলবেন। নিজেরা তো সারাদিন কুটনামি করেন, আর আজ এসেছেন আমার খালামণিকে কথা শোনাতে। আর আন্টি তুমিও চুপ করে আসো, তোর মনে হয় খালামণি এমন? আসলে তা না, কিন্তু আজ হাতের ব্যাগটা রোজার মায়ের হাতে তুলে দেয়। সবাই উৎসুক হয়ে মুখে আসে এটা দেখার জন্য যে ব্যাগে কি আছে। রোজার মা ব্যাগ খুলে একটা জুয়েলারি বক্স বের করে। বক্সটা খুলতে সবার চোখ ধাঁধিয়ে গেল। দামি গহনার সেট। আজ তাচ্ছিল্য করে বলে, শুধুমাত্র তুমি আমার খালামণির বেস্ট ফ্রেন্ড বিধায় তোমার মেয়ের জন্য খালামণি বেস্ট গিফটটা নিজে পছন্দ করে কিনেছে। রোজার মা মুখ লুকানোর জায়গা পেল না। আজ তাসমিনের হাত ধরে নরম গলায় বলে, বাড়ি চলো, যাবে। রোজার মা ফট করে বলে ওঠে, বিয়ে তো এখনো শেষ হয়নি, খেয়ে যা। আজ মহিলাগুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে বলে, এখানে অনেকেই বাড়িতে খাবার রান্না না করে চলে এসেছে শুধুমাত্র বিয়ে খাওয়ার জন্য। তুমি বরং আমাদেরটাও তাদের প্যাক করে দিও, তাহলে বাড়িতে গিয়ে দুদিন রান্না করতে হবে না। সঙ্গে সঙ্গে সব কটার মাথা নত হয়ে গেল। আজের প্রতিবাদ, তাসমিনকে শেল্টার দেয়া তাসমিনের ভীষণ ভালো লাগলো। একমাত্র এই ছেলেটাই তো আছে যে ওকে রক্ষা করে সবসময় সব জায়গায়। তাসমিন আজকে নিজের ছেলের মতো ভালোবাসে। আজকে জীবনের সব নাপর মাঝে আজ ওনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আজ তাসমিনকে গাড়িতে বসিয়ে দিয়ে ড্রাইভিং সিটে বসে। আজ তুই ছিলি জন্য আমার মান সম্মান রক্ষা পেল। এসব কি করে হলো? তাসমিনের চল শক্ত হয়ে আসে। সিবিএ বলে শপিং মলের ওই মেয়েটা। হোয়াট? এখানে কিভাবে পসিবল? আমি জানি না। বিনা দাওয়াতে খেতে এসেছিল, আমি ধরে ফেলায় আমার হাতে গিফট পেপারে মোড়ানো ইটটা দিয়ে পালিয়ে যায়। আজ আমার এই অসম্মানের একমাত্র কারণ ওই মেয়েটা। আমি ওকে দেখে নেব, বেয়াদব একটা। ওকে রিল্যাক্স, এখন এসব নিয়ে ভাবতে হবে না। বাড়ি চল, আমার আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করছে না, চলো। ওরা বাইরে এসে পিহুকে কল দেয়। পিহু বাইরে ছিল। তিনজনের দেখা হতেই পিহু জিজ্ঞেস করে, কিরে হাঁপাচ্ছিস কেন? কুকুরে তাড়া করেছে নাকি? তনিমা হাঁটুতে হাত রেখে তখনও হাঁপাচ্ছে। প্রিয়তা তেরে এসে পিহুর কান টেনে ধরে। আউস আপু ছাড়, লাগছে তো। দুষ্টু একটা,
তোর জন্য আজ ধরা পড়তে পড়তে বেঁচে গেছে। একটা আন্টি আমাদের ধরে ফেলেছিল প্রায়, আমরা কোনো মতে জান নিয়ে পালিয়েছি। আসলে এই বিয়ে বাড়িটাই কুফা, আমাদের জন্য মরা বাড়ির দাওয়াতই ঠিকঠাক। এরপর আমি তোর সাথে আর কোথাও যাব না, তুই দেখে নিস। এবারের মতো মাফ করে দে, এবার চল কিছু খেয়ে নি, প্রচুর ক্ষুধা লেগেছে। তুই না খাবার খেতে গেলি? সন্ধিহান চোখে তাকে প্রশ্ন করলো প্রিয়তা। পিহু মনে মনে বলে, অসভ্যটার জন্য খাওয়াটাই হলো না, কিন্তু মুখে মুখে বললো, তোদের রেখে একা খাই কি রে, তাই তো না খেয়ে চলে আসলাম। আমার কেন জানি না সন্দেহ হচ্ছে। সে সন্দেহের কি আছে? চল না, এই তনিমা তুই কিছু বল। হ্যাঁ প্রিয়, এখন চল কিছু খাওয়া যাক। যা দৌড়ানি দিলাম, পেট পুরো খালি হয়ে গেছে। ওদের দুজনের দিকে তাকিয়ে প্রিয়তা আর কিছু বলল না, চুপচাপ রিক্সা নিয়ে হোটেল অভিমুখী হলো। নাই রে নাই রে নাই, আমার বাঁচার উপায় নাই, সারে জ্বালায় আমার ব্রেকআপ হয়েছে ভাই। নাই রে নাই রে নাই, এখন গার্লফ্রেন্ডটাও নাই, এখন আমি তার লগে কথা কইব কি উপায়। মফিজ মনে বড় দুঃখ নিয়ে হেরে গলায় গান গাইছিল। এটার যেন মায়ানের সহ্য হলো না, ও নিজের বেসুরা গলায় গেয়ে ওঠে, ও মফিজ কেন এত দুঃখ তুই পাস, আমার মতো বস পাবি না কোথাও আর। সময় থাকতে তাই কদর দে, সময় থাকতে তাই কদর দে, সময় গেলে সাধন হবে না রে। মফিজ বিরক্তিকর গলায় বলে, স্যার আপনি কি আমাকে একটু শান্তিতে একা থাকতেও দেবেন না? সব জায়গায় চলে আসেন কেন? মায়ান ওর পাশে বসলো, কাঁধে পাশ দিয়ে হাত দিয়ে তারপর বলে, দেখ মফিজ, তোর আমি ছাড়া কেউ নাই, আর আমার তুই ছাড়া কেউ নাই, আমরা একে অপরের সঙ্গী, রিয়েলিটি মেনে নে। মফিজ হাত ঝামটি দিয়ে মায়ানের হাতটা কাঁধ থেকে নামিয়ে দিয়ে তিক্ত গলা বলে, দেখেন স্যার, আগে আমার কেউ ছিল না, কিন্তু এখন আমার কেউ একটা আছে। আর আপনার সাথে থাকলে আমার জীবনেও বিয়ে হবে না, সংসার করবো কবে আমি? স্যাম মফিজ, একটা মেয়ের জন্য তুই আমার সাথে এমন আচরণ করবি? তোর ব্রেকআপের কষ্ট কি এতই বেশি যে তুই আমার সাথে এমন ব্যবহার করছিস? মফিজ মুখ ঘুরিয়ে ভাব নিয়ে বলে, ব্রেকআপের থেকে বড় কষ্ট আর পৃথিবীতে নেই। ডায়রিয়া হওয়ার পর জোর করে হাগা চেপে রাখ, দেখি তারপর তোর ব্রেকআপের কষ্ট বেশি লাগে নাকি হাগা চেপে রাখার বেশি কষ্টের মনে হয়। কী সব বলেন স্যার? মনে কর মফিজ, তোর 1 মাস আগে ডায়রিয়া হয়েছিল, সারাদিন টয়লেট টু রুম টু টয়লেট করতে করতে তোর জীবন তেনা নেনা হয়ে গিয়েছিল। তখন টয়লেট করার পর তোর ফিলিংস কেমন ছিল? মফিজের হুট করে পুরনো কথা মনে পড়ে, আহাম্মকের মতো বলে, ঠিক বলেছেন স্যার, ডায়রিয়া হওয়ার পর আমার মনে হয়েছে পটি করার মতো শান্তি প্রেমিকার চুমুতেও নেই। মায়ান তৎক্ষণাৎ মফিজের পিঠ চাপড়ে বলে, সাবাস বেটা, এটাই হচ্ছে আসল কথা। আরে নারী তো ছলনাময়ী, আজ আছে কাল নেই, জীবন তো একটাই, এনজয় কর। মফিজ বেঁকে বসে, না স্যার, আমি তনিমাকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। আপনি যদি ওর বান্ধবীর সাথে খারাপ ব্যবহার না করতেন, তাহলে আজ আমার সাথে ওর ব্রেকআপ হতো না। তোর কাছে আজ আমি অপরাধী মফিজ, তুই আমাকে এভাবে বলতে পারলি? মায়ান কাঁদো কাঁদো মুখ করে কথাটা বলতে মফিজ তিরিক্ষি গলায় বলে, স্যার নাটক হয়ে গেল, এবার সলিউশন দিন। আমরা যে ভার্সিটিতে মিশনে আছি, ওই ভার্সিটিতেই তনিমা পড়ে, আমার ওর সাথে দেখা করানোর ব্যবস্থা করুন, নয়তো আমি আপনার সাথে মিশনে যাচ্ছি না, অন্য কাউকে খুঁজে নিন। এই না, আমার তোকে লাগবে, তাহলে আমার প্রেমের রাস্তার কাটা সরানোর ব্যবস্থা করুন। ঠিক আছে, তুই যখন এটাই চাইছিস তখন এটাই সই। তুইও কি মনে রাখবি তোর বস কতটা দয়ালু আর মহান? যা মফিজ, জিলে আপনি জিন্দেগি। আর ঢং করতে হবে না, কালকের প্রস্তুতি নেন, আমি যাই ঘুমাতে। মফিজ দিন দিন ওর সাথে যেমন ব্যবহার করছে, মায়ান আশ্চর্য হয়ে যায়, আবার কিছু বলতে পারে না। যত যাই হোক, মায়ান ছাড়া ওই ছেলেটার আর আসি বাকে, তাই তো মায়ান ওর সব কথা মুখ বুজে সহ্য করে নেয়। সপ্তাহে 2 দিন পিহুর সাথে প্রিয়তার ক্লাসের শিডিউল মিলে না, প্রিয়তার আগেই ক্লাস শেষ হয়ে যায় বিধায় ওকে তনিমার সাথে আসতে হয়। যেদিন তনিমা আসতে পারে না, ওই দিন পিহু প্রিয়তাকে রেখে যায়। আজকে প্রিয়তা তনিমার সাথে এসেছে, মায়ানরাও তককে তককে ছিল। মফিজ তনিমাকে দেখে ওর কাছে যাওয়ার জন্য বেকুল হয়ে ওঠে, স্যার কিছু একটা করুন, ভাবতে দে। মায়ান কিছুক্ষণ ভাবলো, অতঃপর ফট করে বলে ওঠে, তুই সামনে দিয়ে যা, তনিমাকে কথায় ব্যস্ত রাখবি, ততক্ষণে আমি তোর রাস্তা ক্লিয়ার করে দেব। আপনি ঠিক কি বলতে চাইছেন? দেখুন স্যার, আমি জানতাম তনিমার বেস্ট ফ্রেন্ড আছে, যাকে তনিমা অন্ধের মতো বিশ্বাস করে, ভালোবাসে, কিন্তু মেয়েটা যে এই ধানি লঙ্কা হবে সেটা জানা ছিল না। এখন যদি আপনি ওর সাথে উল্টাপাল্টা কিছু করেন, তাহলে আমার আর এই জীবনে বিয়ে হবে না, তনিমা আমাকে মেরেই ফেলবে, তাই যা করবেন সাবধানে। আবে যা তো,
নিজেরটা দেখ নে, যা, আমার বিষয় নিয়ে আমি সামলে নেব। শ্বশুরের ঘরে শালি ওই দিন করেছো বাড়াবাড়ি, আজ তোমার ছাড় নেই। মফিজ ভয়ে ভয়ে এগিয়ে গেল। তনিমার সামনে দাঁড়াতেই তনিমা কপাল কুঁচকে জিজ্ঞেস করে, তুমি এখানে আমাকে ফলো করছো না? 1 মিনিট প্লিজ, আমি শুধু তোমার সাথে কথা বলবো। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। মফিজ মুখটা অসহায় করলে প্রিয়তার দয়া হলো। ও তনিমাকে বলে, কথা বলে সব মিটিয়ে নে, দোষ তো ভাইয়া করেনি, আর তুইও তো কষ্ট পাচ্ছিলি। ভালোবাসায় একটু আধটু ভুল ত্রুটি হবেই, তাই বলে তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। মফিজ প্রিয়তার ব্যবহারে মুগ্ধ হয়ে গেল, সাথে ভীষণ অবাকও হলো। এই মেয়ে কি সেই মেয়ে যে প্রথম দিন রুদ্রমূর্তির ন্যায় আচরণ করেছিল? তনিমা শুনল ওর কথা, তিরিক্ষি গলা বলে, ক্লাস আছে আমার, 5 মিনিটের বেশি নেয়, ওকে ডান। মফিজ খুশি হয়ে গেল। প্রিয়তা একটু সরে যায়। দুজনের একাকী কথা বলা জরুরি। এই সুযোগে গাছের আড়ালে লুকিয়ে থাকা মায়ান প্রিয়তার মুখ চেপে ধরে ওকে টেনে নিয়ে আসে। আকস্মিক এমন কিছু হওয়ায় প্রিয়তা ভয় পেয়ে গেছে। সকালের ক্লাস থাকায় তেমন কোনো স্টুডেন্টও নেই। মায়ান ওকে নিয়ে কমন রুমের দিকে আসে। প্রিয়তা এখনও জানে না ওকে অপহরণ করা ব্যক্তিটিকে। ওর চেষ্টা নিজেকে বাঁচানো, যতটুকু সম্ভব হাত পা ছড়াছড়ি করে চিৎকার করার চেষ্টা করছে ও, কিন্তু অজ্ঞাত ব্যক্তির শক্তির সাথে পেরে উঠছে না। এদিকে মায়ান হন্যে হয়ে প্রিয়তা খুঁজে চলেছে। একটু আগে মফিজ মেসেজ করে ওকে সবটা জানিয়েছে, সাথে এটাও বলেছে প্রিয়তাকে যেন কিছু না করে, সব কিছু ঠিকঠাক। কিন্তু মায়ান এইমাত্র দেখে প্রিয়তা এখানেই ছিল, এখনই কোথায় চলে গেল মেয়েটা। মায়ান চেনে না ওকে, তবু এক অদ্ভুত মায়া মেয়েটার খোঁজে ছুটে চলেছে। আর কিছু হোক না হোক, গত দিনের ঘটনার জন্য মায়ান জবাবদিহিতা চাইবে। ওর সাথে অসভ্যতমি করায় মেয়েটাকে ওকে সরি বলতেই হবে। মায়ান প্রিয়তাকে খুঁজছিল, তখনই ফোনটা বেজে ওঠে। মায়ান দেখলো আয়াস কল করেছে। নিশ্চয়ই আবার আফতাব বিয়ে নিয়ে ঝামেলা করছে, বিধায়কে কল করেছে। মায়ান কল রিসিভ করলো। কি খবর? আবার কি আঙ্কেল বিয়ে নিয়ে চাপ দিচ্ছে? আজ গর্বের হাসি দিয়ে বলে, আরে ছাড়ো তো সব, এই আজ রায়ানকে ফাঁদে ফেলা এতই সহজ? আরে আফতাব, রায়ান যদি আমার বাপ হয় তাহলে আমিও সেই বাপকেরই বেটা। এমন প্যাস লাগিয়েছি না, বাহ! তা কি এমন করলি আমিও শুনি। বেশি কিছু না, এতদিন তো কেমন মেয়ে পছন্দ এটা বলে মাথা খেয়ে দিয়েছিল, ফাইনালি আমি বলেই দিয়েছি আমার পছন্দের মেয়ে কোয়ালিটি কেমন দিলাম, খুঁজে পেলে দিক বিয়ে কেমন পারে। আরে মামা, তোর গফা আছে জানা ছিল না তো? কে সে? আজ নাক সিটকে বলে, সি ওসব নেই আমার, আমি এমনি বানিয়ে বলেছি। আর যা যা গুণ বলেছি দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও মেয়ে পাবে না। তা আমাকে বল শুনি একটু, তুই কোথাকার কোন রাজকন্যার বর্ণনা দিয়েছিস? আজ না কুচু করে রাজকন্যা না ছাই, রাক্ষস কন্যা বলো। কি বলিস? কে সে? আজ এক এক করে ওর বাবা মাকে বলা পিহুর বর্ণনা দিতেই মায়ান চমকে উঠে বলে, আর এই এক পিসের সাথে তো আমার রোজই মোলাকাত হয়, আর তুই বলিস এরকম কোনো মেয়ে নেই? আর হ্যাঁ, তোর কথাটা ভালো ছিল, আসলে মেয়েটার বাপ রাক্ষস হবে হয়তো, মেয়ে তো নয় যেন পুরে আগুন। আজ সন্দিহান গলায় বলে, তুমি তাকে কোথায় পেলে? আমি তো মনে করেছিলাম দুনিয়াতে সে এক পিসে আছে, এখন দেখছি পুরো দুনিয়া জুড়ে অসভ্যের বসবাস। মায়ান হাঁটতে হাঁটতে কমন রুমের দিকে চলে এসেছে। মিহি কণ্ঠে গঙ্গানির আওয়াজ কানে লাগতেই মায়ানের মস্তিষ্ক সচেতন হয়ে যায়। নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। মায়ান আনমনেই আজকে বলে, পরে কথা বলছি। আজের উত্তরে অপেক্ষা না করেই ও কল কেটে দিয়ে সতর্ক পায়ে কমন রুমের দিকে পা বাড়ায়। প্রিয়তার হাত বাঁধা, মুখের মধ্যে রুমাল পুড়ে দেয়ায় মুখ দিয়ে গঙ্গানির আওয়াজ বের হচ্ছে। ঠিক সামনেই টমি লোলুপ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। টমি সেই ছেলেটা যে পিহুকে ক্রিকেট খেলায় চ্যালেঞ্জ করেছিল। চ্যালেঞ্জে হেরে যাওয়ায় পিহুকে সবার সামনে অপমান করেছিল, তাই তারই শোধ নিতে আজ টমি প্রিয়তাকে টার্গেট করেছে। টমি গাল চুলকে বিশ্রী হেসে বলে, বিশ্বাস করো জানেমন, তোমাকে এইভাবে একা পেয়ে যাব আমি কল্পনা করিনি। সারাক্ষণ তোমার এই শয়তান বোন নয়তো ওই তনিমা আঠার মতো লেগে থাকে, তোমাকে একান্তে পাই না, কিন্তু আজকে তোমাকে একা পেয়েছি। প্রিয়তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। এই ছেলেটা ভার্সিটির প্রথম দিনই ওকে প্রপোজ করেছিল, বিনিময়ে পিহুর নরম হাতের গরম থাপ্পড় পড়েছিল গালে। প্রিয়তাকে হুমকিও দিয়েছিল যেদিন ওকে পাবে সেদিনই অপমানের শোধ নিবে। তারপর থেকে প্রিয়তা কখনো একা একা ভার্সিটিতে আসেনি। কে জানতো আজকে ওর সাথে এত বড় অঘটন ঘটে যাবে। পিহুর কথা খুব মনে পড়ছে। পিহুর সঙ্গে থাকলে প্রিয়তার নিজেকে নিরাপদ বলে মনে হয়, তখন কোনো ভয় ওকে ছুঁতে পারে না। টমি প্রিয়তার গালে টোকা মেরে বলে, উফ,
গাল তো নয় যেন টসটসে আপেল, ইচ্ছে করছে কামড়ে খেয়ে ফেলি, কিন্তু না, এত জলদি তো কিছু করা যাবে না। সবার আগে তোমার এই সুন্দর শরীরে কিছু ক্লিপ নেওয়া যাক, তারপর সেটাকে আমি সবার প্রথমে তোমার বোনকে পাঠাবো, দেন পুরো ভার্সিটি ছাড়িয়ে দেব। প্রিয়তা মাথা নেড়ে না বসে অমনি টমি শক্ত করে ওর গাছ চেপে ধরে, রাগে হিসে বলে, কেন? তোর বোন যদি আমার মান সম্মান নিয়ে সিনিমিনি খেলতে পারে, পুরো ভার্সিটির সামনে আমাকে কান ধরাতে পারে, তাহলে আমি তোর ভিডিও করে তোকে ভাইরাল করে দিলে দোষ কোথায়? তোর বোনের খুব অহংকার, সে অহংকারকে আমি গুড়িয়ে দেব। পিদ্দি একটা মেয়ের দেমাগ কত, এবার দেখব বোনের সম্মান বাঁচায় কি করে। বলে একটানে প্রিয়তার মাথা থেকে হিজাব টেনে খুলে ফেললো। প্রিয়তা চাপা আর্তনাদ করে ওঠে। টমি আবার বলে, ইচ্ছে ছিল শেয়ালদের দল ডাকবো, তারপর তোকে ওদের মাঝখানে ছেড়ে দেবো। পরে ভাবলাম নিজের জিনিস অন্যের ভাগ দিয়ে আমার কি লাভ, নিজের কষ্টের ফল নিজেরই খাওয়া উচিত। চিন্তা করিস না, তোর জন্য আমি একাই যথেষ্ট। টমি নিচু হয়ে প্রিয়তার পায়ের বাঁধন খুলে ওকে তুলে ফ্লোরে ছুঁড়ে মারে। বেকায়দায় পড়ে গিয়ে প্রিয়তা হু হু করে কেঁদে ওঠে। কে যে আজকে আসতে গেল, কেনই বা তনিমাকে একা যেতে দিল, এটা ভেবে এখন ওর নিজেকে দোষারোপ করতে ইচ্ছে করছে। টমি প্রিয়তার পায়ের উপরে পা তুলে দিয়ে চাপ দিতেই প্রিয়তা ছটফটিয়ে ওঠে। পায়ের হাড়গোড় বোধহয় ভেঙেই গেল। টমি এগোতে চায়, তখনই কারো পায়ের আওয়াজ পেয়ে সতর্ক হয়ে গেল। প্রিয়তাকে তাড়াহুড়ো করে তুলে ওয়াশরুমের দরজার পাশে দাঁড় করিয়ে দেয়। চোখ রাঙিয়ে শাঁসি বোঝে যেন আওয়াজ না করে। প্রিয়তা ভয়ে কাঁপছে। টমি ওকে চেপে ধরে রেখেছে। একটু পর কাউকে ভেতরে ঢুকতে দেখা গেল। মায়ান ওয়াশরুমগুলোতে উকি দিল, গলা ছেড়ে ডাকে, কেউ আসেন। ও ধারণা হয়েছিল হয়তো কেউ ওয়াশরুমে আটকা পড়েছে, কিন্তু কাউকে না দেখে ঘুরে আসতে চাইল। টমি বিরক্তি নিয়ে বলে, কেন এসেছে? প্রিয়তা মায়ানের গলা শুনে বাঁচার আশা খুঁজে পায়। বহু কষ্টে মুখ থেকে বাঁধন খুলে একদমে চিৎকার করে ওঠে, হেল্প, আমাকে বাঁচান প্লিজ। টমি ভরকে গেল। মায়ান আওয়াজ শুনেই দৌড়ে এসেছে। ততক্ষণে প্রিয়তা টমির সাথে জোরাজুরি করে দরজার পাশ থেকে বেরিয়ে এসেছে। মায়ান দেখল ওকে। বিধ্বস্ত আতঙ্কিত মুখটা দেখে বুকের ভেতরটা ধক করে উঠল। মেয়েটাকে কখনো এমন রূপে দেখবে ও মোটেও আশা করেনি। মায়ানকে দেখে টমি ভয় সিটিয়ে গেল। যতই হোক ইউনিভার্সিটির গেস্ট লেকচারার। প্রিয়তা পাগলের মতো ছুটে এসে মায়ানের বুকের সাথে ধাক্কা খেল। মায়ান আগলে নিল ওকে। বিধায় পড়তে বেঁচে যায় প্রিয়তা মায়ানকে জড়িয়ে ধরে আকুতি মিনতি করে, প্লিজ আমাকে বাঁচান, আমাকে একা রেখে যাবেন না। প্রতিটা কথা বলার সময় প্রিয়তা ডুকরে উঠেছিল, সমস্ত শরীর কাঁপছে ওর। এক মুহূর্তে মায়ান বুঝে ফেললো এখানে কি ঘটতে যাচ্ছিল। টমিকে দেখে গর্জে উঠে জিজ্ঞেস করে, কি হচ্ছিল এখানে, কি করছিলি তুই? টমি ভয় পেয়ে বলে, দেখুন স্যার, আমাকে যেতে দিন। আমাদের গফ এর মাঝখানে ঢোকাটা আপনার একদম উচিত হয়নি। টমির প্রিয়তাকে গার্লফ্রেন্ড দাবি করা প্রিয়তা তীব্র ঘৃণা নিয়ে বলে, ও আমার কেউ হয় না, শয়তান একটা, মিথ্যে বলছে ও আমার সাথে জোর জবরদস্তি করতে চেয়েছিল। মায়ান রক্তাভ চোখে তাকালো টমির দিকে। টমি আর একটু ভয় পেল, তবু এখান থেকে বেঁচে বের হতে হবে, তাই হাসার চেষ্টা করে বলে, আসলে ঝগড়া হয়েছে তো স্যার, তাই আপনার সামনে মিথ্যে বলছে। প্রিয়তা মাথা নেড়ে না বসায়। মায়ান এগিয়ে গিয়ে টমিকে ধরতে যায়। প্রিয়তা ছাড়ে না, মায়ানের শার্ট খামচে ধরে আসে। মায়ান বিরক্ত হয়ে বলে, আরে ছাড়ো, আমার ফাইটিং সিন আছে এখন, একটু মারামারি না করলে পাঠকের সামনে ইজ্জত থাকবে না। প্রিয়তা ছাড়ছে না দেখে মায়ান ওকে ঠেলে সরাতে চাইল। তখনই খেয়াল করে প্রিয়তার গায়ে ওড়না নেই। এতক্ষণে ওর সাথে লেগে থাকার কারণ উদ্ঘাটন হতেই মায়ান গা থেকে শার্ট খুলে প্রিয়তার শরীরে মেলে দেয়। প্রিয়তা সরিয়ে দুবধাপ পা ফেলে সোজা গিয়ে টমির কলার চেপে ধরে ঠাস করে গালে কয়েকটা চর বসিয়ে দিল। বেয়াদব একটা, গার্লফ্রেন্ড হলেই তাকে সিপায় ডাকতে হবে? তা আবার ওয়াশরুমে? প্রেম করবি ভালো কথা, ভালো জায়গায় যা, নদীর ধারে গিয়ে হাওয়া খাওয়া, না হয় ওয়াশরুমের গন্ধ নিতে এসেছিস হতচ্ছাড়া একটা। টমি বুঝলাম না মায়ানকে কি জন্য মারছে, প্রিয়তাকে হ্যারাস করায় নাকি গার্লফ্রেন্ড বলে পরিচয় দিয়ে ওয়াশরুমে ধরা পড়ায়? এই নাম কি তোর? নাম বল। টমি মানে কুত্তা। টমি হা করে মায়ানের দিকে তাকায়। মায়ান ওর হাতে ফোন রেখে বলে, ফোনে কি করছিলি? ভিডিও অন আছে দেখছি, ভিডিও করছিলি, আমার ভিডিও করেছিস, আমাকে ভাইরাল করতে চাস? তুই জানিস আমার মতো সুদর্শন পুরুষের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হলে বাড়ির সামনে মেয়ের বাপের লাইন লেগে যাবে। এই আমি বিয়ে করব জেনে তুই এই ষড়যন্ত্রের নাম লিখেছিস, কে পাঠিয়েছে তোকে বল। অতঃপর আরও কয়েকটা ঠাস করে চর পড়ল টমির গালে। টমি অসহায় গলা বলে, স্যার আমি তো ওর ভিডিও করে ভাইরাল করতে চেয়েছি, আপনারটা না। কি? গার্লফ্রেন্ডের ভিডিও করে তাকে ভাইরাল করতে চাস? টিকটকার, প্রতিবন্ধী কোথাকার, এই নে তোর ভিডিও করার লাইক, দিল এক থাপ্পড়, এই নে কমেন্ট,
দুই গালে দুটো থাপ্পড় মেরে শেয়ার নিবি না? টমি ক্লান্ত হয়ে বলে, না স্যার, আমাকে মাফ করে দিন, আমি আমার সব আইডি ডিলিট দেবো, তো আমাকে ছেড়ে দিন। এতক্ষণে প্রিয়তাকে খুঁজতে খুঁজতে তনিমা মফিজকে নিয়ে এদিকটায় চলে এসেছে। প্রিয়তাকে এই অবস্থা দেখেও ছুটে যায়, কি অবস্থা তোর? টমি, এই টমি মানে কুত্তাটা বলছে তোমার বান্ধবী নাকি ওর গার্লফ্রেন্ড হয়। তনিমার নাক সেটকে বলে, সিসি, মিথ্যে বলছে, ওর গার্লফ্রেন্ড হওয়ার থেকে ভালো আমি প্রিয়তাকে কোনো ফকিরকে দান করে দেই। কি হয়েছে স্যার? এটাকে প্রিন্সিপালের কাছে নিয়ে যায় মফিজ। ছেলেটা মেয়েটার ভিডিও করে ইন্টারনেটে ছাড়তে চেয়েছিল। তুমি ওইখানে মায়নের পা ধরে বসে পড়ে আকুতি মিনতি করবে, না স্যার, এবারের মতো মাফ করে দিন। এই মফিজ, নিয়ে যায় এটাকে, নয়তো এখনই আমার নরম কোমল পা ধরায় ওকে আমি কিছু একটা করে দেব। মফিজ টমির ঘাট ধরে ওকে বাইরে নিয়ে যায়। তনিমা প্রিয়তাকে পানি এগিয়ে দেয়। পিহু জানলে টমিকে আস্ত রাখবে না, আমারই ভুল, তোকে একা ছাড়া উচিত হয়নি, বাদ দে। তুই কি জানতি টমি আজ এমন কিছু করবে? ভাগ্যিস উনি ছিলেন, নয়তো আজকে আমার কি যে হতো। সবচেয়ে অপছন্দের মানুষের মুখ থেকে নিজের নামে প্রশংসা শুনে মায়ানের তো খুশি আর ধরে না। তনিমা বিনয়ী হয়ে বলে, থ্যাংক ইউ স্যার, আপনি ছিলেন জন্য একটা বড় বিপদের হাত থেকে আমরা বেঁচে গেলাম। মায়ান প্যান্টের পকেটে হাত ঢুকে বলে, উপকার কি তোমার করেছি? যার উপকার করেছি সে তো কিছু বলছে না, উল্টো ওই দিন না বুঝে অপমান করে এলো। প্রিয়তা লজ্জিত হয়, ঋণ ঋণে বলে, থ্যাংক অ্যান্ড সরি ফর দিস বিহেভ, আমরা দুজনে একটা বাজে পরিস্থিতির শিকার হয়েছিলাম। মায়ান খুশি চেপে রেখে গম্ভীর গলায় বলে, ঠিক আছে, বড় বড় শহরে এরকম ছোট ছোট বিষয় ঘটতেই থাকে, চলো এখন। তনিমা প্রিয়তাকে ধরে নিয়ে যেতে লাগলো, কিন্তু পা ব্যথায় প্রিয়তা এক কদমও রাখতে পারলো না। ব্যথা আর্তনাদ করে ওখানে বসে পড়ে। মায়ান চকিতে জিজ্ঞেস করে, কি হলো? মনে হয় ফ্র্যাকচার হয়ে গেছে। এখন উপায়? প্রিয়তা কাঁদো কাঁদো মুখ করে বসে আছে। পিহু জানলে ওকে আস্ত রাখবে না, একটু চোট লাগলেই তো ডাক্তার ওষুধ সব জড়ো করে ফেলে। ওর ভাবনার মাঝে মায়ান ওকে এক ঝটকায় কোলে তুলে নিল। প্রিয়তা চমকে উঠে মায়ানের দিকে তাকায়। শার্টটা তো প্রিয়তার কাছে। মায়ানের শরীরে একটা ছেঁড়া গেঞ্জি রয়েছে, স্লিভলেস হয়, বাহুদয়ের ফোলা মাংসপেশি বোঝা যাচ্ছে। বুকের ভাঁজের গঠন বলে দিচ্ছে মায়ান কতটা স্বাস্থ্য সচেতন। জিম করা বডি, ফর্সা মুখ, নির্বিকার চেহারায় ওকে সহসাই কোলে তুলে নিল। ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? ডক্টরের কাছে, দেরি করা ঠিক হবে না, এক্স-রে করা লাগবে মনে হয়। প্রিয়তা তখন বিভোর হয়ে মায়ানের দিকে তাকিয়ে আছে। লোকটার কথা বলার ধরনে স্মার্ট, ঠিক যেমন দেখতে। মায়ান চলতি পথে একবার প্রিয়তার দিকে তাকালো, ওর চোখে চোখ পড়তে মায়ানের হাত কেঁপে উঠল। কৌশলে সামলে নিল, মনে মনে আওড়ায়, এটা কি হচ্ছে আমার সাথে? এই মেয়েটা এমন করে আমার দিকে কেন তাকিয়ে আছে? জীবনে কতজনকে রেস্কিউ করলাম, এর বেলায় এমন কেন লাগছে? যখন কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলো, মনে হলো মেয়েটা নিজের সব সময় আতঙ্ক মনে করে বিলীন করে দিল। ও আমার কেউ না, ওর প্রতি আমার এরকম ফিলিংস আসা উচিত না, একদম না। মায়ের মাথা ঝাঁকিয়ে সব ভাবনা ছেড়ে ফেলতে চায়। যখনই প্রিয়তার চোখের দিকে তাকায় আবারও এলোমেলো হয়ে যায়। মায়ান সিদ্ধান্ত নিল মেয়েটার দিকে তাকাবেই না। মেয়ে মানুষের চোখে নেশা আছে, ভয়ঙ্কর নেশা। মায়ান প্রিয়তাকে নিয়ে পাশের হসপিটালে এসেছে, সঙ্গে তনিমাও আছে। আপাতত পিহুর থেকে ঘটনাটা লুকাতে হবে, নয়তো আজকেই টমির সাথে তনিমারও ভাবলীলা সঙ্গ করে ফেলবে পিহু। মায়ান নার্সকে ডেকে জিজ্ঞেস করে, ডক্টর কোথায়? ওনার কি হয়েছে স্যার? পা মচকে গেছে, আসলে ভাঙতেও পারে, সঠিক বলতে পারছি না। পা ভাঙার কথা শুনেই প্রিয়তা তরাক চোখে মায়ানের দিকে তাকায়। ওর ভয়ানক চাহনি দেখে মায়ান শুকনো ঢুকলে বলে, আন্দাজে বলে ফেলেছি, কিছু হয়নি মনে হয়, হে হে হে। ডক্টর রুম ওইদিকে। আচ্ছা, আপনি রুগীর কে হন? হাজব্যান্ড বুঝি। মায়ান আর প্রিয়তা নার্সের দিকে তাকাতেই নার্সটা ভয় পেল যেন। কোনো মতে ওখান থেকে কেটে পড়তেই প্রিয়তা তিক্ত গলা বলে, আমাকে নিচে নামান, কিন্তু তোমার পা আমি বুঝে নেব, তনিমাকে ডাকুন। এভাবে থাকলে হসপিটালের সবাই ভাববে আমরা স্বামী স্ত্রী। ভাবলে আমাদের কি? ওদের ব্রেন, ওরা ভাববে। প্রিয়তা দাঁত কিরমির করে বলে, নামান বলছি। আপনার কিছু যায় না আসলেও আমার আসে। মায়ান অবাক হয়, এই তো একটু আগে ওকে বাঁচিয়েছিলোর জন্য কত ধন্যবাদ দিল, আর এখন বাস খাই গলায় কথা বলছে। আসলে মেয়ে মানুষ গিরগিটি, ক্ষণে ক্ষণে রং বদলায়। তনিমার কাঁধে হাত রেখে কেবিন পর্যন্ত গেল প্রিয়তা, পেছন পেছন মায়ানও গেল। যদি হোক এই অবস্থায় একা ছাড়াটা ঠিক হবে না। আপনারা? ডক্টর, ওনার পায়ে ব্যথা লেগেছে, আই থিঙ্ক ফ্র্যাকচার হয়েছে বোধ হয়। কাইন্ডলি একটু চেক করুন প্লিজ। একটু বসুন, আমি দেখছি। ওরা গিয়ে বসলো এক পাশে। আরেকজন রোগী ছিল, পায়ে লোহা ঢুকে গিয়েছে, লোহাটা আগেই বের করেছে, এখন টিটি টিকা দিতে হবে।
এখন টিকা দিতে হবে। ডক্টর নার্সকে ডাকলো, ইঞ্জেকশন রেডি করতে দিতে বলে। প্রিয়তা ভেবে নিয়ে ওকে বোধহয় ইঞ্জেকশন দিবে। ও না চাইতেও মায়নের দিকে চেপে বসে, ওর হাত খামছে ধরে। মায়ন দেখলো ওকে, ভয়ত চেহারায় মেয়েটাকে মায়নের বেশ লাগে। লোকটাকে টিকা দিতেই প্রিয়তা চেঁচিয়ে ওঠে। মায়নের হাতে প্রেশার পড়তেই ওর চোখ মায়নের ফর্সা হাতে, ওর নখ মায়নের ফর্সা হাতে দেবে যায়। তনিমা ডাকে ওকে, এই প্রিয় কি হয়েছে, চিৎকার করছিস কেন? আমি ইঞ্জেকশন নিব না, আমাকে নিয়ে চল। তনিমা, কে বলেছে তোমাকে ইঞ্জেকশন দেবে? প্রিয়তা বোকা চোখে তাকে জিজ্ঞেস করে, আমাকে ইঞ্জেকশন দেবে না? ডক্টর বলে আপনার ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন নেই। মায়ন বলে, কিন্তু আমার মনে হচ্ছে আমাকে এবার ইঞ্জেকশন দিতে হবে। প্রিয়তা বুঝতে না পেরে তাকিয়ে আছে। মায়ের ইশারায় হাত দেখালে প্রিয়তা চমকে ওঠে। মায়ের হাত দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তনিমা হেই হেই করে বলে, স্যার আপনার হাত কাটলো কি করে? তোর বান্ধবীকে জিজ্ঞেস করো। প্রিয়তা দুঃখিত হয়ে ছোট্ট করে বলে, সরি, হয়েছে, এই ভালো তো এই খারাপ। ডক্টর ওনাকে দেখুন প্লিজ। ডক্টর চেক করলো। মায়ের জিজ্ঞেস করে, এক্স রে করতে হবে নাকি? হ্যাঁ, নয়তো ঠিক বুঝতে পারছি না কি হয়েছে। মায়ের দীর্ঘশ্বাস ফেলে প্রিয়তাকে কোলে তুলে নেয়। প্রিয়তা চেঁচিয়ে ওঠে, আমাকে নামান, কি করছেন কি? চুপ। ডক্টর কোথায় যেতে হবে? পাশের রুমে। আর ম্যাম, আপনার হাজবেন্ড ঠিক কাজই করেছে, এখন আপনার পায়ে একদম প্রেশার দেওয়া যাবে না। প্রিয়তা ক্ষোভ প্রকাশ করে বলে, আমি অবিবাহিত, সরি। ডক্টর মুখ কাঁচুমুচু করে বলে। বেশ কিছুটা সময় নিয়ে প্রিয়তার রিপোর্ট হাতে আসলো। কপাল ভালো, পায়ের হাড় ভাঙেনি, সব কিছু ঠিকঠাক। তনিমা প্রিয়তাকে শুনিয়ে শুনে বলে, এতটুকু কথা তো মুখে বললেই পারতাম। এই ডক্টরদের চেক আপের নামে শুধু টাকা খাওয়ার ধান্দা। ঠিক বলেছিস। ডক্টর ওষুধ লিখে দিয়ে প্রিয়তাকে নিয়মিত ওষুধ খেতে দেয় আর হাঁটাহাঁটি যেন কম করে সেই কথা বলে। মায়ান ঝট করে বলে ওঠে, ডক্টর আপনি যাকে কথাগুলো বলছেন তিনি নারী জাতি, আপনি যেটা বারণ করবেন সেটা আগে আগে করবে। হাঁটাহাঁটি করতে বারণ করলে দৌড় দেবে, আপনি বরং ব্যান্ডেজ করে দিন, তাহলে অন্তত মনে থাকবে পায়ে প্রেশার দেওয়া যাবে না। আমি কোনো ছোটো বাচ্চা নই যে ছোটাছুটি করবো। ডক্টর, করছি, আজব তো, আমার পা আমার অনুমতি নেওয়ার প্রয়োজন বোধই করছে না। প্রিয় চুপ হয়ে যায়। এমনিতেই পিহু কল করছে, ওকে দেখানোর জন্য হলো ব্যান্ডেজটা করে নেবেন। প্রিয়তা দমে গিয়ে চুপ করে রইল। ডক্টর ব্যান্ডেজ করে ওকে রিলিজ করে দেয়। প্রিয়তা মায়নের মুখের দিকে তাকিয়ে আছে। মায়ের বুকে হাত গুজে অন্যদিকে তাকিয়ে আছে। তনিমা ঔষধ নিতে গেছে। ও একটা সময় পর বিরক্ত হয়ে বলে, এই যে শুনছেন? মায়ের না শোনার ভান করে বলে, আমাকে না বলছেন নাটক, কিছু বলবেন? কোলে নিন, হাঁটতে পারবো না আমি। আপনি কি আমাকে বলছেন? এখানে আর কাউকে দেখতে পাচ্ছেন আপনি? না তো তাহলে আপনাকে বলছি। কিন্তু মিস, আমি তো আপনার জামাই নই। কোলে নিলে লোকে বাঁকা চোখে তাকাবে, ভালো লাগবে আপনার। আর আপনিও তো ছটফট করবেন নামার জন্য। আমি কি ঠেকা নিয়েছি আপনাকে কোলে নেওয়ার? দেখুন, একদম বাড়াবাড়ি করবেন না। নেহাত আপনি আমাকে বাঁচিয়েছেন, নয়তো কি অপমান করতেন? এখন কি করছেন? সম্মান। দেখুন, আমি সরি, আমি আব্বুর কোলে ছাড়া আর কারো কোলে কখনো উঠিনি। এসেছিল জামাইয়ের কোলে উঠবো, তার আগেই আপনি। মায়ের অবাক হয়ে যায়, এটা কি ধরনের ইচ্ছে? তাহলে কি আপনাকে কোলে নেওয়ার অপরাধে আমার আপনাকে বিয়ে করা লাগবে? সি, একদম না। পিহু জানলে আমাকে মেরেই ফেলবে। পিহুকে? তার সাথে আমার কি শত্রুতা? প্রিয়তা বলতে গিয়ে বলল না, ক্লাসের প্রথম দিনই মায়ানের জিকুজি কুষ্টি প্রিয়তাকে বলেছে ও। মায়ান পিহুর 2 চোখের বিষ। মায়ানকে একদমই সহ্য করতে পারে না মেয়েটা। আর প্রিয়তা কি না মায়ানকে বিয়ে করবে? অসম্ভব। প্রিয়তা কখনো ওর দিকে অসহায় মুখ করে চেয়ে আছে এখনো। মায়ান কিছুতেই সেই চাহনি উপেক্ষা করতে পারল না। এগিয়ে এসে কোলে তুলে নিল। প্রিয়তা ইতস্তত করে মায়ানের কাঁধ জড়িয়ে ধরে রাখে। মায়ান তাকালো ওর দিকে। সঙ্গে সঙ্গে প্রিয়তা নজর লুকিয়ে ফেলল। মায়ান বড় করে নিঃশ্বাস ফেলে বাইরের দিকে হাঁটা নিল। আজকাল ওর সাথে কি হচ্ছে বোঝা দেয়। দুজনকে অটোতে তুলে দিয়ে প্রিয়তাকে জিজ্ঞেস করে কোথায় নামবে। হঠাৎ ওর মনে পড়ল প্রথম দিনও একই মেয়েটা ওকে ঠিকানা বলেনি, এখন কি বলবে। তনিমা নিজে থেকে বলে গার্লস হোস্টেলে। মায়ান অটোওয়ালাকে ভাড়া দিয়ে দুজনকে সাবধানে যেতে পৌঁছে দিতে বলল। প্রিয়তা আর একটাও কথা বলেনি, পুরোটার সময় চুপচাপ ছিল। তনিমা আকবরী বলে, ধন্যবাদ স্যার। মফিজের হবু বউ না তুমি? আমাকে স্যার বলে বন্ধ করো, ভার্সিটির বাইরে আসি। আর মফিজ আমার ভাইয়ের মতো, কলমি ভাইয়া। তনিমা নরম চোখে তাকিয়ে মাথা নেড়ে বলে, ঠিক আছে ভাইয়া, আসছি, সাবধানে যেও আর ম্যাডামের খেয়াল রেখো। ওকে ম্যাডাম বলে প্রিয়তার চোখ গরম করে তাকায়। ততক্ষণে অটো ছেড়ে দিয়েছে। মায়ান ঘুরে উঠে মফিজকে কল লাগে কর্কশগুলো জিজ্ঞেস করে, কুত্তাটার কি খবর?
পাছার ছালা আছে না তুলে ফেলেছিস? মফিজ ক্লান্ত শরীরে চেয়ারে বসতে বসতে বলে, এইসব কাজে আমি ওস্তাদ, আপনি জানেন না, বহুদিন পর মুরগি সরি সরি কুত্তা ধলাই করার সুযোগ পেয়েছি, হাতছাড়া করি কি করে। গুড, আবার বেশি বেশি করে ফেলিস না। এবার গিয়ে প্রিন্সিপালের কাছে দিয়ে আয়, বলবি মায়ান রেজার পারমিশনে পিটিয়েছিস, ব্যাস। ওকে স্যার। মফিজ কল কাটতে গিয়ে লাজুক গলে জিজ্ঞেস করে, স্যার তনিমা অটোতে তুলে দিয়েছি, পৌঁছে কল করবে। তখন কথা বলে নি, শালা তোর প্রেমের চক্করে আজকে একটা মেয়ের সম্ভ্রম চলে যেত, তোর পীড়িতের কাঁথায় আগুন। মায়ান আর কিছু গালমন্দ করলো, মফিজ কানে তুলল না। তনিমার সাথে সব ঝামেলা মিটমাট হয়ে গেছে, আবার জমিয়ে প্রেম করা যাবে। মায়া তখন প্রিয়তার সামনে টমিকে মারতে না পারলেও মফিজকে ইশারায় ঠিকই বুঝিয়ে দিয়েছিল ওকে কি করতে হবে। মফিজ সেটাই করেছে। কমন রুমে 3rd ডিগ্রি খেয়ে টমির কোমর ভেঙে গেছে একেবারে। সপ্তাহখানেক আর হসপিটালের বেড থেকে উঠতে হবে না। তনিমার কাঁধে ভর দিয়ে প্রিয়তাকে আসতে দেখে পিউ চমকে ওঠে, ছুটিকে প্রিয়তাকে ধরে। কি হয়েছে ওর? পায়ে লাগলো কি করে? আর কখন থেকে কল দিচ্ছি, ধরছিলি না কেন? থাম বোন, আগে আমাদের একটু বসতে দে। পিহু প্রিয়তাকে বিছানায় বসিয়ে দিয়ে জিজ্ঞেস করে, কি করে হলো এসব? প্রিয়তা অসহায় চোখে তনিমার দিকে তাকায়। তনিমার ভেতরটায় হাই হাই করে উঠল, এই মেয়ে একটু মিথ্যা বলতে পারে না। অগত্যা ওকে বানিয়ে বানিয়ে বলতে হলে আসলে অটো থেকে নামার সময় পড়ে গিয়ে পা মচকে গেছে, তবে বেশি কিছু হয়নি। ডক্টর বলতেছে নিয়মিত ওষুধ খেলে আর হাঁটাচলা দেখে করলে ঠিক হয়ে যাবে। তাই তো আসতে দেরি হয়ে গেল, এই জন্য তোর কল রিসিভ করতে পারিনি। তনিমার কথা শেষ হওয়ার আগেই পিহু প্রিয়তার উপরে চড়া হলো, তুই কি ছোট বাচ্চা, দেখে চলতে পারিস না? আমি না থাকলে হাত পা ভেঙে বসে থাকিস, কিছু না কিছু ইনসিডেন্ট ঘটবেই তোর সাথে। প্রিয়তার চোখ ছলছল করছে, পিহুর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই এই অবস্থায় আমার সাথে খারাপ ব্যবহার করছিস, আমি কি ইচ্ছে করে পড়ে গেছি? আজ আম্মু থাকলে আমাকে বকতো না, হয়েছে, সরি। আর ইমোশনাল ড্রামা করতে হবে না। দেখি কি কি ওষুধ দিয়েছে। পিহু সবটা দেখে নিল। তনিমা হাফ ছাড়ল। পিহু কিছু সন্দেহ করেনি ভেবেই স্বস্তির নিঃশ্বাস নিল। 2 দিন পর প্রিয়তা এখন একটু সুস্থ, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে, তবুও পিহু বারণ করেছে এখনই যেন ভার্সিটিতে না যায়। প্রিয়তারও ইচ্ছে করছিল না, ভার্সিটিতে গেলেই তো টমির মুখ দেখতে হবে ওকে, তখন সেই দিনের ঘটনা মনে পড়ে যাবে। প্রিয়তা এখনো ভুলতে পারেনি সেসব, আর কিছুদিন যাক তারপর যাবে। পিহু প্রিয়তাকে সব ঔষধ খাইয়ে দিয়ে ভার্সিটিতে এসেছে, বলে গেছে দুপুরে এসে বাকি ঔষধগুলো দেবে। প্রিয়তা সেই সব ঔষধপত্র নিয়ে নির্ঝঞ্ঝাট থাকে, ওর সব সুবিধা অসুবিধা পিহু দেখে, তাই তো প্রিয়তার এসবে কোনো মাথা ব্যথা নেই। মায়ান অফিসের সামনে তনিমার থেকে প্রিয়তার খোঁজ নিয়েছে। মেয়েটা সুস্থ আছে দেখে ওর ভালো লাগছে। ফুরফুরে মনে ক্লাসে ঢুকতেই মেজাজ তুঙ্গে। পিহু ক্লাসে এসেছে দেখে বিড়বিড় করে বলে, এই মেয়ে ভাঙা পা নিয়ে ক্লাসে কেন এসেছে? মায়ান এবার সামনে কিছু বলল না, চুপচাপ এসে ক্লাস করতে লাগলো। নাম প্রেজেন্ট নেয় না বিধায় প্রিয়তা ভেবে যাকে ক্লাস করাচ্ছে সে যে প্রিয়তা নয় এটা জানে না মায়ান। ও পড়ানো শেষে সবার উদ্দেশ্যে বলে, বুঝেছো তোমরা? পিহু মাথা চুলকে আড়ালে বলে, বা বুঝেছি। কিসব পড়া মাথায় ঢোকে না, ধাত এই পড়াশোনা মানুষে করে। মায়ান এই সুযোগে পিহুকে দাঁড় করে, এই মেয়ে তুমি দাঁড়াও। পিহু আশেপাশে তাকে নিজের দিকে ইশারা করে। মায়ান মাথা নেড়ে আঙুল তাক করে বসে ও পিহুকে ডাকছে। পিহু ভয় ভয়ে ওঠে, এখন কি পড়া ধরবে নাকি? আমি তো ক্লাসে মনোযোগী দেইনি, এখনই যেটা পড়ালাম বলো। পিহু বিপদে পড়ে উসফুস করছে। মায়ান মৃদু ধমক দিয়ে বলে, কি হলো বলো? আসলে স্যার আমি তো কিছু শুনিনি। শুনিনি মানে? মন কোথায় থাকে তোমার? কেন শ্বশুরবাড়িতে? হোয়াট? আসলে আমি পড়াশোনার জন্য পয়দা হয়নি, আমি শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ি জামাইয়ের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে পয়দা হয়েছি। এমন শ্বশুরবাড়ির জায়গায় ক্লাসরুমে আটকে রাখলে মন তো উড়ো উড়ো হবে, তাই না? আমি সরকারের কাছে জোর আবেদন জানাই আমাকে আমার সঠিক স্থানে রেখে আসা হোক। আচ্ছা বেয়াদব আর নির্লজ্জ তো তুমি, কিন্তু 2 দিন আগে কোলে নেওয়ার সে কি দুর্ব্যবহার করলে, যেন তোমাকে কোলে নিয়ে আমি মহা পাপ করে ফেলেছি। আর আজকে কেমন জোর গলায় বলছো তুমি বিয়ে করার জন্য পয়দা হয়েছ? মাথাটা গেছে তাই না? আমি কবে তোমার কোলে উঠলাম? আচ্ছা নেমো খারাপ মেয়ে তো তুমি। এই তোমার না পায়ে ব্যথা, ডক্টরের কাছে নিয়ে গেলাম, এখন তো দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে। ওদিকে মফিজ আমাকে বলল তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি। পিহু ভুরু কুচকে এলো, চল শক্ত করে বলে, আমার পায়ে ব্যথা লাগলো কি করে? বাহ, এটাও আমাকে বলে দিতে হবে? টমি যে তোমার সাথে মিসবিহেভ করেছিল, আমি তোমাকে বাঁচালাম, সব ভুলে গেছো?
পিহু আর এক মুহূর্ত অপেক্ষা করল না, ব্যাগটা তুলে নিয়ে মায়ানকে পাশ কাটিয়ে হন করে বেরিয়ে এলো। মায়ান বোকার মতো চেয়ে দেখলো শুধু। প্রিয়, তুই জানিস টমি এখন হসপিটালে? তনিমার কথায় প্রিয়তা চমকে উঠে জিজ্ঞেস করে, হারামিটার আবার কি হলো? কেউ কে আস্থা করে পিটিয়েছে? কি বলিস, কে সে? কেন মারলো? তুই বুঝতে পারছিস না কে সে? প্রিয়তা ভনিতা ছাড়াই বলে, না তো। আরে মায়ান ভাইয়া, মাহফুজ আমাকে বলেছে তোর সাথে খারাপ ব্যবহার করেছিল, যার শাস্তি হিসেবে টমি এখন হসপিটালে। উনি এসব কেন করতে গেছেন? তাছাড়া কথা ছিল টমিকে প্রিন্সিপালের হাতে সম্পর্ক করবেন, তা না করে তুই চুপ করতো। এতে কি হতো? বড়জোর প্রিন্সিপাল ওকে দুটো নীতিবাক্য শুনিয়ে হুঁশিয়ারি দিয়ে ছেড়ে দিত। এর বেশি কিছু কি হতো? না তো। এর চেয়ে এটাই ভালো হয়েছে। জানোয়ার একটা, আর জীবনে মেয়ে মানুষের গায়ে হাত দেবে না। প্রিয়তা অধৈর্য গলায় বলে, তুই বুঝতে পারছিস না তনিমা, এরপর এই ঘটনা সবার মুখে মুখে ছড়িয়ে পড়লে সবাই আমাকে নিয়ে সমালোচনা করবে। আমি এসব নিতে পারবো না। আব্বু জানতে পারলে আমাকে পিহুকে এক মুহূর্তে এখানে রাখবে না। প্রিয়তা চিন্তায় ঘামছে। বরাবরই মেয়েটা বড্ড ভীতু, তাই তো সবসময় টপার হয়ে সব ফ্যাংশনের আড়ালে থেকে যায়। তনিমাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করিস না, মাহফুজ আমাকে বলেছে কেউ কিছু জানবে না। আর আমার মনে হয় না টমি নিজের কুকীর্তির ঢোল নিজে বাজাবে, তাই তুই রিল্যাক্স কর, এত কিছু নিয়ে চিন্তা করতে হবে না তোকে। আচ্ছা শোন, পিহু এদিকে আসছে, আমি এখন রাখি। বাই। তনিমা কল রাখতেই প্রিয়তা চিন্তায় পড়ে যায়, মায়ান কেন ওর জন্য এত কিছু করছে। লোকটার মতিগতি একদম ভালো ঠেকছে না ওর। কথায় আছে, মেয়েরা দূর থেকেই বলে দিতে পারে কোন ছেলের ওর দিকে কেমন দৃষ্টিতে তাকিয়েছে। প্রিয়তা কি মায়ানের অনুভূতির কিছুটা বুঝতে পারছে না? ওর ভিতরে নারী সত্তা যে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। টমির বাচ্চা কোথায়? পিহুর রাগে কাঁপতে কাঁপতে টমির খোঁজ নেয়। তনিমার একটু সন্দেহ হলো। ও ভীতু গলে জিজ্ঞেস করে, কেন? ওর খোঁজ নিয়ে তুই কি করবি? পিহুর রক্তলাল চোখে তাকালো ওর দিকে। তা দেখে তনিমার শুকনো ঢোক গিলল। পিহুর গর্জন করে জিজ্ঞেস করে, কথা কানে যায়নি? তুই জানিস ও কোথায়? বল, কুত্তাটা কোথায় আছে? হসপিটালে, চল আমার সাথে। তনিমার চমকে উঠল, কোথায় যেতে বললাম তো। পিহু তনিমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। একটু আগেই তো ও জানতে পেরেছে টমি পিটুনি খেয়ে হসপিটালের বেডে ভর্তি আছে। খুশির খবরটা প্রিয়তাকে এইমাত্র জানাতেই পিহুর আগমন। এখন আবার কি কাণ্ড ঘটাবে কে জানে। পিহু ধরে বেঁধে তনিমাকে নিয়ে হসপিটালে এসেছে। রিসিপশনিস্টকে জিজ্ঞেস করে টমির রুম নাম্বার জেনে সেদিকে হাঁটা নেয়। যাওয়ার সময় প্রতিমধ্যে একটা ছোট্ট কাঠের ব্যাট নিয়ে খেলতে দেখে পিহু ব্যাট থেকে চকলেট বের করে বাচ্চা ছেলেটার দিকে গিয়ে দেয়। বাচ্চা ছেলেটা চকলেট নিতে এলে পিহু আদুরে গলায় আবদার করে বলে, বাবু তোমার ব্যাটটা নিয়ে যেয়ে এখনই ফেরত দেব। তোমার চকলেট শেষ হওয়ার আগেই আমি চলে আসবো, প্রমিস। তনিমার চোখ বড় বড় করে তাকিয়ে বলে ওঠে, এই পিহু, ব্যাট দিয়ে তুই কি করবি? ছেলেটা রাজি হয়ে যায়। পিহু মুচকি হেসে ব্যাটটা কাঁধে তুলে নিয়ে পুনরায় হাঁটা শুরু করে। যেতে যেতে তনিমার কথার উত্তর দিল, কুত্তা তাড়াতে যাচ্ছি, শহরে কুকুরদের সাহস বেড়েছে, হাঁটুর উপরে কামড় দিতে চায়, আজকে দাঁতগুলো সব ভেঙে দেব। পিহু একদম না, এটা হসপিটাল, কেলেঙ্কারি হয়ে যাবে। পিহু তনিমার কথা শুনলে তো ও বিনা পারমিশন রুমে ঢুকতে নার্স রেখে গেল। আপনি এখানে হুট করে ঢুকে পড়লেন কেন? আপনি রুগীর কে হন? জম হই। নাও ইউ আর গেট লস্ট ফ্রম হেয়ার। হোয়াট? ডক্টর কেউ আসছেন? তনিমা এটাকে বাইরে বের কর। সিল দিয়ে মাথা খেয়ে ফেললো। পিহু, যেটা বলেছি কর, নয় তো তোর কি অবস্থা করবো তুই নিজেও ভাবতে পারবি না। তনিমার অবস্থা এখন চাচা আপন প্রাণ বাচ্চা এরকম হয়ে গেছে। ও নার্সটাকে ভুলিয়ে ভালিয়ে বাইরে নিয়ে এসে ভুজুং দিয়ে কিছু একটা বোঝাতে লাগে। এত সরগোল টমির ঘুম ভেঙে গেছে। ও নিজের জম রূপে পিহুকে দেখে ভয় পেয়ে গেল। কিরে, কথা বেরোয় না? কষ্ট হয়? ওয়েট। পেটের উপর দিল একবারই। অমনি টমি চিৎকার দিয়ে বলে ওঠে, পিহু তুমি? পিহু কথা বলার মতো অবস্থায় নেই। ও টমির জামার কলার টেনে তুলে দাঁতে দাঁত চেপে রাগনি বলে, এই কুত্তা, তুই আমার বোনের গায়ে হাত দিয়েছিলি, ওকে আঘাত করেছিস, তোর সাহস তো কম নয়। এত সাহস পেলি কোত্থেকে? শালা, আজ তোর সাহস দেখবো আমি। টমি শুকনো ঢোক গিলে বলে, আমার ভুল হয়ে গেছে পিহু, আমাকে মাফ করে দাও প্লিজ। আমি আর জীবনে এ ভুল করব না। মায়ানের কথায় মাহফুজ স্যার আমাকে যা মেরেছে, এমনিতে আমার কোমর ভেঙে গেছে বোধ হয়। সন্দেহ? পিহুর কাছে সন্দেহের কোনো অবকাশ নেই। দাঁড়া, তোকে কোমর ভাঙার সিউরিটি দিচ্ছি বলে ঠাস করে ব্যাট দিয়ে টমির কোমরে বাড়ি মারল। টমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়াও করিতে পারে না চিৎকার। পিহুর মুখে কাপড় পুড়ে দেয় যেন আওয়াজ বাইরে না যায়।
পিহুকে উল্টো করে শুয়ে পিঠের ওপরে উঠে বসে। ব্যাট দিয়ে পাছায় বাড়ি দিতে টমি ব্যথায় মাথা নিচু করে নিঃশব্দে চিৎকার করে ওঠে। অমনি পিহু ওর মাথার চুল টেনে ধরে, আর এক হাতে 2 গালে থাপড়াতে লাগলো। সেই সাথে আয়ত্ত করা সকল জন্মগত গালি টমির উদ্দেশ্যে ছুঁড়ে মারল। এই মুখের ভাষা শুনলে নিশ্চিত বাবা মা শকড হয়ে পরপরে বাসিন্দা হয়ে যেত। তৌফিক দূরে কোথাও থেকে নিশ্চয়ই পিয়ালিকে বলছে, এটা কার মেয়ে পিয়ালি? আমাদের মতো ভদ্রলোকের ঘরে এমন মেয়ে পয়দা হলো কি করে? বেশ কিছুটা সময় নিয়ে পিহু টমির জয়েন্টে আস্থা করে ধলাই দিল। ভাগ্যিস সেলফ ডিফেন্স নিয়ে বিশেষ কোর্স করেছিল, যদিও মারছে ব্যাট দিয়ে, তবুও শক্তির প্রয়োজন। তো একটা পর্যায়ের পর টমি হুমড়ি খেয়ে পিহুর পা ধরলো, হাজারি করে বলে, আমার ভুল হয়ে গেছে পিহু, আমি আর জীবনে প্রিয়তার পেছনে লাগবো না। তুমি বিশ্বাস করো আমি ভিডিও করিনি। ভিডিও? এই তুই কি আমার বোনের ভিডিও করতে চেয়েছিলি? ওরে হারামি, দাঁড়া, তুই তোর খুব শখ না ভিডিও করার, চল তোকে ভিডিও করে ভাইরাল করে দেই। টমি আটকে উঠলো। পিহু শয়তানি হেসে তনিমাকে ডাকে। তনিমা ছুটতে এলো। নার্সকে বোঝাতে না পেরে কিছু টাকা দিয়ে বিদায় করেছে। এটাও গ্যারান্টি দিয়েছে রুগীর কিছু হবে না। বফ গফ হওয়ায় ওদের মধ্যে মনোমালিন্য চলছিল, এর বেশি কিছু না। নার্সটাতে বিশ্বাস করছে। ডাকলি? তোর ব্যাগ দে। কি করবি? পৃথিবীকে সুদর্শন কুত্তার দর্শন করাবো। কি? কেন? বিটিতে যদি সুদর্শন পুরুষ থাকতে পারে, তাহলে এই টমি কেন সুদর্শন কুত্তা হতে পারবে না? তনিমা ওর কথার কোনো লজিক খুঁজে পেল না, পুরো ব্যাগটা এগিয়ে দিল। পিহু এমন সময় নিয়ে টমির ওপরে মেকআপের প্রলেপ করলো। বেডের সাদা চাদর তুলে টমিকে সুন্দর করে মেয়ে সাজিয়ে দিল। অতঃপর একটা গান ছাড়লো, ঝাঁকানাকা দেহ দোলানা। টমিকে ইশারায় কোমর দোলাতে বলে। টমি অসহায়ের মতো ব্যথায় জর্জরিত শরীরটা দোলাতে লাগলো। এখনও কিছুতেই পিহুর সাথে পেরে উঠবে না, তাই পিহুর কথা মেনে নেওয়াই শ্রেয় হয়ে গেছে। তনিমা এটা ফেসবুক, টিকটক, ইনস্টা সকল গণমাধ্যমে পোস্ট করে দেয়। অবশ্যই এই টমির টিকটক আইডি থেকে ছাড়বি, ওকে আমি ভাইরাল করে দেবো। ক্যাপশনে লিখবি, বাংলাদেশের সবচেয়ে সুদর্শন কুত্তা টমি খান। তনিমা শুধু মাথা নাড়ল। পিহু বাচ্চা ছেলেটার কাছ থেকে ব্যাটটা ফেরত দিয়ে ছেলেটা জিজ্ঞেস করে, আন্টি তুমি কি ব্যাট বল খেলতে গিয়েছিলে? ব্যাট বয়কে পানিশমেন্ট দিতে গিয়েছিলাম, আর তোমার ব্যাট অনেক মজবুত, ব্যাট বয়ের কোমর একদম ভেঙে দিয়েছি। তার মানে আমার ব্যাট সুপার ব্যাট। পিহু মুসকে এসে ছেলেটাকে আরেকটা চকলেট দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসে। অটো ডেকে দুজন অটোতে উঠে বসে। তনিমা ভয়ে আছে, পিহুর কথা বলার সাহস পাচ্ছে না, কি বলবে না বলবে। আর পিহু এখনই ওকে ধমক দিবে। মফিজ? জি স্যার। প্রেম পড়লে কেমন লাগে রে? মফিজ সন্দিহান চোখে তাকে জিজ্ঞেস করে। এই ধরনের কালারে ধোয়া দেখা যায়, পেতনিরে অপসরা লাগে। মোদ্দা কথা, চোখে তখন রঙিন চশমা পরানো থাকে। চারিদিকে যা দেখি সবই ভালো লাগে। কেন স্যার, আপনি কারো প্রেমে পড়েছেন বুঝিস? হ্যাঁ, প্রেম আর আমি? এত বড় অপবাদমূলক বাক্য তুই আমার বিরুদ্ধে বলতে পারলি মফিজ? আমি এটা তোর কাছে আশা করিনি, একদম না। মায়ানের দুঃখী ভাবে বলা কথাগুলো মফিজকে নিজেকে অপরাধী ভাবতে শুরু করলো। দুঃখিত বলে, সরি স্যার। সরিতে কাজ হবে না। তাহলে তনিমের বান্ধবীর নাম্বার দে। স্যার? আরে এবারে ভুল ভাবছিস কেন? একটু খোঁজখবর নিতাম, এটা অসুস্থ, খোঁজখবর নেওয়া তো আমার নৈতিক দায়িত্ব, কর্তব্য। আমি খোঁজ নিয়ে দিচ্ছি স্যার, এতে আপনার চলছে না? মফিজ, আমার অর্ডার ফলো না করলে কিন্তু তোর প্রেমের পথের কাটা হব আমি। আমাকে আমার কাজ করতে দে, ইটস মাই ডিউটি। মফিজ রাগে গজরাতে নাম্বার দিতে বলে, একটা মেয়ের বিনা পারমিশনে নম্বর নেওয়াকে কেমন ডিউটি বলে স্যার? পিহু চল শক্ত করে বসে আছে, ওর সামনে উপবিষ্ট তনিমা। প্রিয়তার অবস্থা করুন। পিহু এসেই প্রিয়তাকে ধমকে সব কথা পেট থেকে বের করে নিয়েছে। অতঃপর শাস্তি স্বরূপ দুজন বসে কাঁচা করলা চিবচ্ছে। তনিমা ভ্যা করে কেঁদে ওঠে, বোন আমাকে ছেড়ে দে, করলা আমার ভালো লাগে ঠিক আছে, কিন্তু সেটা রান্না করা কাঁচা করলা না। আমাদেরকে দেখে কি তোর সেই স্বাদের ব্লগার বলে মনে হয়? প্রিয়তা মুখটা কাদো করে বলে, বোনু এবারের মতো ছেড়ে দে, আমি আর জীবনে তোর থেকে কিছু লুকাবো না, আমার ভুল হয়ে গেছে। দেখ আমি কিন্তু ভিকটিম, তার উপর অসুস্থ, নিজের বোনের সাথে তুই শত্রুর মতো আচরণ করবি, তা ওই করলা স্থি। চুপ, কথা না বলে পুরোটা শেষ কর। আমার থেকে কথা লুকানো শিখে গেছিস, এরপর তুই বিয়ে করে বাচ্চা পয়দা করে ফেলবি আর আমি কিছু জানতে পারবো না, তাই আগেই একটা শিক্ষা দিয়ে রাখা উচিত। প্রিয়তার ঠোঁট উল্টে কষ্ট করে কাঁচা করলা চিবচ্ছে, তাও মানা যায়, কিন্তু প্রিয় এখন এটা কি করছে? ওদের দুজনকে দেখিয়ে দিয়ে ফিশ ফ্রাই খাচ্ছে।
প্রিয়তা কলা রেখে খপ করে পিহুর মুখের কাছ থেকে ফিশ ফ্রাই কেড়ে নিয়ে সোজা মুখে চালান করে দিল। আর একটু হলে বেচারি বমি করে দিত। পিহু কিছু বলল না, চুপচাপ এখান থেকে উঠে গেল। প্রিয়তার তো কোনো দোষ নেই, বাড়ির সবার আদরে মেয়েটা একটু বেশি ভীতু তৈরি হয়েছে। পিহু ছোটবেলা থেকেই দুরন্ত আর চঞ্চল ছিল। দাদি বলতেও পিহু বাপের বেটা হয়ে এসেছে। এই প্রথম পিহুর মায়ানকে ভালো লাগলো। যতই হোক ওর বোনকে বাঁচিয়েছে বলে কথা। ও রুমে আসতে দেখে প্রিন্সিপাল স্যার ওকে কল করেছে। পিহু রিসিভ করে সালাম দিল। প্রিন্সিপাল জানায় বসন্ত বরণ উৎসবে ওকে স্টেজ পারফরমেন্সের দায়িত্ব নিতে হবে। প্রথম বর্ষ থেকে অনেক বেশি অ্যাক্টিভ থাকায় পিহুকে কম বেশি সবাই চেনে। প্রিন্সিপালের সাথে একটু আধটু খাতির আছে ওর। পিহু না করলো না, এসব ফাংশন ওর ভীষণ ভালো লাগে, তাই এক কথায় রাজি হয়ে গেল। আসসালামু আলাইকুম। সিজন 2 তো আমার কাছে অনেক ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানান। আর প্লিজ এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন। একটা সাবস্ক্রাইব করলে কি হয়, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। প্লিজ 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 বেশি করে সাবস্ক্রাইব করুন। আর এই পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। অনেক ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। বাই।